আজকে আমি আলোচনা করব বিবাহিত জীবনে এত কেন অশান্তি হচ্ছে, বা জটক বিচার করে বিয়ে করেও তারপরেও কেন ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি একজন কেপি অ্যাস্ট্রোলজার, তাই আমি অ্যাস্ট্রোলজি মতে তো এটার ব্যাখ্যা করবই, কিন্তু তার আগে আমি কিছু জেনারেল আলোচনা আপনাদের সাথে করে নিচ্ছি। সমাজে এই ব্যাপারটার মধ্যে, এই ডিভোর্স হয়ে যাওয়া, সেপারেশনে থাকা বা অশান্তি হওয়া, সমাজে এই ব্যাপারটার মধ্যে আসলে কি রয়েছে, কি বলছে সমাজ, বা কি ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি। তারপর এটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা করব, এবং তারপর ভিডিও শেষে আমি এটার উপায় বলে দেবো যে কিভাবে আপনি এই ব্যাপারগুলো থেকে বেরোতে পারেন, আটকাতে পারেন, ডিভোর্সের জায়গাটা, অশান্তির জায়গাটা আটকাতে পারেন। এবং এই উপায়গুলো সাধারণ মানুষ যারা আমাদের কাছে দেখাতে আসছে তারা কিভাবে নিচ্ছে, আপনার কি আদৌ এই ডিভোর্স আটকানো উচিত, ভিডিও শেষে সেগুলো সবই বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে, আমি বেশ কয়েক বছর ধরে যখন চেম্বার প্র্যাকটিস করছি, তখন এই ধরনের বেশ কিছু সমস্যা নিয়ে প্রচুর মানুষজন এসেছেন, এবং এই সমস্যাগুলো যখন তারা আলোচনা করছেন আর সেখান থেকে সমাধানের রাস্তা বলা হচ্ছে, তখন কি ঠিক তাদের মুখ থেকে কি কি কথা আমরা পেয়েছি, শব্দ মনে থাকে না, কিছু কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, শেয়ার করব এখানে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে কি করা উচিত, ডিভোর্সের দিকে এগোনো উচিত, নাকি আপনাদের ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে ঠিক করা উচিত কোনো রকমভাবে, সেটা অ্যাস্ট্রোলজিক্যালভাবে হোক বা আমার কিছু উপায় আরও থাকবে সেই সবগুলো দিয়ে হোক। তো আজকের ভিডিওটা এই সব ব্যাপার নিয়ে, বিবাহিত জীবনের অশান্তি বা ডিভোর্স, এইসব ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা আমি করব। প্রথমে আমি জেনারেল আলোচনাগুলোর মধ্যে যেটা বলছি সেটা হচ্ছে, আমি গত ভিডিওতেই বলেছিলাম যে কম বয়সে বিয়ে। দেখুন, আগেকার দিনে কম বয়সে বিয়ে হতো, এবং সেই বিয়েটা মোটামুটি 20-22 বছরের মধ্যে বা 22-23 বছরের মধ্যে হয়ে যেত। আর এই কম বয়সে বিয়েতে যেটা হতো, তাদের সেই সময়তে কোনো ইনকাম করার এতটা তাগিদ থাকতো না, বা চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বিরাট কিছু বড় হতে হবে, এই এত তাগিদ তাদের থাকতো না। তারা তখন ছেলে মানুষের মতোই, 20-22-24 বছর বয়স মানে ছেলে মানুষের মতোই। তো এই ছেলে মানুষের মতোই তারা থাকতেও, এবং সেই সময়তে তারা রোম্যান্স করার সুযোগটা পেত, একটা প্রেম রোম্যান্স এইসবের সুযোগটা পেত, যেটা এই অল্প বয়সেতে হয়। কিন্তু তারপর যখন তাদের একটা ম্যাচিওর এজ হয়ে যায়, সেই সময়টায় কিন্তু রোম্যান্স আর ততটা থাকে না। 30 বছর বয়সের ঊর্ধ্বে গিয়ে মানুষের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে অর্থের একটা চাপ আসে। অর্থের দিক থেকে তাদেরকে সচ্ছল হতেই হবে, চাকরিতে তাদের প্রমোশন পেতেই হবে, ব্যবসা তাদের গ্রোথ করতেই হবে। তো এইটা একটা নেশা চেপে যায় একটা মানুষের মধ্যে, যে তাকে বড় হতেই হবে। আর এই বড় হতেই হবে এই নেশাতে তাদের যে পার্সোনাল লাইফ, এই পার্সোনাল লাইফটা কিন্তু কিছুটা ঘেঁটে যায়। ফলে কি হয়, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, বা বলা চলে দূরত্ব যদি নাও তৈরি হয়, তাহলেও কিন্তু সেই আগের মতো রোম্যান্সটা থাকে না। তো এইটা একটা প্রবলেম বেশি বয়সে বিয়ে করার। কিন্তু আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে, কম বয়সে বিয়ে করলে যেটা হয়, আমরা প্রায়শই দেখেছি যে ছোট বয়সে কিছু ভুল ছেলেমেয়েরা করে ফেলে, হঠাৎ করেই না বুঝে না শুনে কাউকে পছন্দ করে ফেলে, এবং পছন্দ করে ফেলে তারপরে বাবা মায়েরও সম্মতি থেকে যায়, কিংবা অসম্মতিতেও তাদের বিয়েটা হয়ে যায়। এবং তারপর প্রায় 5-6 বছর পর, বা 4-5 বছর পর, বা কেউ কেউ বিয়ের পরে পরই বুঝতে পারে যে এই বিয়েটা ঠিক হয়নি। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং নয়তো ডিভোর্স হয়ে যায়, নয়তো সেপারেশন হয়ে যায়। তো এই দুটোই একটা প্রবলেম আছে, কম বয়সে বিয়ে করা এবং বেশি বয়সে বিয়ে করা, এই দুটোই একটা প্রবলেম আছে। তো মোটামুটি যেটা উচিত সেটা হচ্ছে, বিয়ের যে নর্মাল বয়স, সেই বয়সটাই করে ফেলা উচিত। অনেকে মনে করেন যে আমি আগে ভালো চাকরি পাই, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপরে বিয়ে করব। এই করতে করতে অনেকটা টাইমও পেরিয়ে যায়। তো উচিত সবসময়তেই একটা ঠিকঠাক বয়সেতে গিয়ে বিয়ে করে নেওয়া, যেটা বিয়ের উপযুক্ত বয়স হওয়া উচিত, সেই বয়সেতে গিয়ে বিয়ে করে নেওয়া। এর পরের পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে, অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে তারা পাত্র বা পাত্রীকে খোঁজাখুঁজি করতে করতে যখন দেখতে পাচ্ছে যে না, ঠিকঠাক কোনোভাবেই মিলছে না, পাচ্ছে না, অনেক আছে যারা পাত্র খুঁজছে, অনেকে আছে যারা পাত্রী খুঁজছে, কিন্তু কোনোভাবেই ঠিকঠাক তারা সন্ধান পাচ্ছে না, তখন এবার বিরক্ত হয়ে যেটা হয়
সেটা হচ্ছে উপযুক্ত সঙ্গীর অভাবে তারা খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে মোটামুটি 1 সপ্তাহ 1 মাস বা কিংবা 2 মাসের মধ্যে তারা একটা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে। ফলে এখানেও তাদের কিন্তু একটা ভুল হয়ে যায় যে তারা ঠিকঠাকভাবে উপযুক্ত সঙ্গী তারা পেল না। উপযুক্ত মানে অনেক কিছু হতে পারে। আমি যে নেক্সট পয়েন্টগুলো আলোচনা করছি সেই পয়েন্টগুলোতে আপনাদের উঠে আসবে যে উপযুক্ত ঠিক কীরকম হতে পারে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা। দেখুন, স্ট্যান্ডার্ড মেনটেন করা মানে হচ্ছে প্রায় সময় আমরা যেটা দেখেছি যে বিশেষ করে মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা মা মেয়ের ভালোই চায় অবশ্যই, আর সেই ভালো চাইতে গিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা চিন্তা করেন যে আমি আমার মেয়ের থেকে একটু ভালো রাখবো, মেয়েকে একটু ভালো রাখবো, ফলে একটু হাই স্ট্যান্ডার্ডেতে বিয়ে দেবো যাতে করে কোনো রকম আর্থিক প্রবলেম না হয়, বা তাদের বাড়ি দেখে নেওয়া হয়, তাদের পরিবার দেখে নেওয়া হয়, সেখানে আর্থিক অনটন যেন একদমই না থাকে। তো একটু নিজেদের থেকে একটু হাই স্ট্যান্ডার্ডে তারা বিয়ে দিতে চায়, এটা প্রায়শই হয়ে থাকে। আর আমরা প্রায় লক্ষ্য করেছি যেটা সেটা এই স্ট্যান্ডার্ড যদি দুজনের না মেলে, মানে হাজব্যান্ডের পরিবার বা হাজব্যান্ডের স্ট্যান্ডার্ড এবং ওয়াইফের পরিবার বা ওয়াইফের স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড যদি দুজনের না ম্যাচ করে তাহলে কিন্তু দুজনেই উভয়কে কথা শোনাতে থাকে এবং এটা একটা সময় গিয়ে দুর্বিষহ হয়ে ওঠে এবং তারপরে অশান্তি বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে চলে যায় বা সেপারেশন হয়। আরেকটি বড় পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স। সেটা কীরকম? সিনেমা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, কিছু গল্প কাহিনী, কিছু শর্ট কাহিনী, এগুলো হচ্ছে আমাদের অবাস্তব কিছু প্রত্যাশা জাগায়। অবাস্তব প্রত্যাশা মানে হচ্ছে যে গল্পতে যা দেখায় তা কখনো বাস্তবেতে হয় না। গল্পতে প্রেম, সম্পর্ক এগুলোকে খুব গভীরভাবে দেখায়, হৃদয়ে টাচ করে যাবে এরকম কিছু গল্প, এরকম কিছু লেখা, এরকম কিছু উক্তি, এরকম কিছু কবিতা বা সিনেমার কাহিনী এগুলো থাকে। কিন্তু বাস্তব জীবনেতে এটা সম্ভব হয় না, কারোরই সম্ভব হয় না। তো সেইটা এই বাস্তব জীবনেতে গিয়ে যখন এই অবাস্তব ব্যাপারগুলো সম্পন্ন হয় না, তখন একটা মনের মধ্যে চিড় ধরে, আর তখন মনে হয় যে আমি বোধহয় ঠিক সেই উপযুক্ত হাজব্যান্ড পেলাম না, বা আমি বোধহয় সেই উপযুক্ত ওয়াইফ পেলাম না। তো এই বাস্তব জীবনে ওই সিনেমার প্রকোপ বড় সমস্যা এনে দেয়। নেক্সট যে সমস্যাটা সেটা হচ্ছে সবথেকে ভয়ানক সমস্যা, সেটা হলো মোবাইল নিয়ে ব্যস্ততা। মোবাইলের ব্যস্ততা এখনকার দিনেতে প্রত্যেকের মধ্যে বেড়েছে, সে কি বাচ্চা, কি ইয়াং, কি হাজব্যান্ড ওয়াইফ, কি বয়স্কদের মধ্যেও মোবাইলের ব্যস্ততা প্রচণ্ডভাবে বেড়েছে। মোবাইল আজকের দিনে একটা ভাইরাসের মতো সবাইকে অ্যাটাক করে গেছে। আর এটা করতে গিয়ে যেটা হয়েছে যে একে অপরকে কোনোভাবেই টাইম দিতে পারে না, শুধুই মোবাইলের দিকেতে তাদের সময় থাকে। দেখুন কি হয় যে হাজব্যান্ড অফিস থেকে এসে মোবাইল নিয়ে ব্যস্ত, নয়তো সে মোবাইল নিয়ে কিছু নিছকই কিছু নর্মাল কিছু করছে, মানে হয়তো গেম খেলছে বা হয়তো মুভি দেখছে বা শর্টস দেখছে, ইউটিউবে শর্টস দেখছে, ফেসবুক করছে, এটা করছে। বা হাজব্যান্ড হয়তো এটা করছেন যে অফিস থেকে এসে অফিসেরই কোনো কাজ নিয়ে মোবাইলে ব্যস্ত আছেন, তার নিজেরই পার্সোনাল কিছু অফিসের কাজ নিয়ে, মানে প্রফেশনাল কোনো কাজ নিয়ে তিনি মোবাইলে ব্যস্ত আছেন। ওয়াইফ কি করবেন? সেই সময় হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে পারছেন না, ওয়াইফ সারাদিন হাজব্যান্ডকে পাচ্ছেন না, ফলে ওয়াইফও কি করছেন, ওই সময়টাতেও সে মোবাইলেতে ব্যস্ত আছে, নয়তো নিছকই সে গেম খেলছে, সিনেমা দেখছে বা শর্টস দেখছে, আর নয়তো বা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার বাড়ির লোকের সঙ্গে মানে ওয়াইফের বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলছে। হাজব্যান্ড সেখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে, ওয়াইফ যখন কথা বলছেন তার কথা শেষ হয়ে গেলেই নিশ্চয়ই আমিও ফোনটা রেখে দেবো। এই করতে করতে দুজনের মধ্যেই এরকমটা হয় যে ফোনটা অনেকক্ষণ ধরে চলতে থাকে, আর এইটা দুজনের মধ্যেই একটা চাপা বিরক্তির তৈরি হয়। এই বিরক্তিটা তাদের মধ্যে প্রকাশ হতে হতে অনেক সময় লেগে যায়। আর যদি বা প্রকাশ করে দুজনে আলোচনা করলো যে মোবাইলের এই ব্যস্ততাটা নিয়ে, হাজব্যান্ড তখন অফিসের কাজের কথা বলে, ওয়াইফ তখন তার ফাঁকা টাইমের কথা বলেন। তো এই প্রবলেমটা, মোবাইল নিয়ে ব্যস্ততাটা, এটা প্রচণ্ড হারে বৃদ্ধি পাওয়ায় আমাদের এই বিয়ের মতো সামাজিক জীবনেতে একটা বিরাট বড় প্রভাব ফেলে দিয়েছে। এরপরেরটা হচ্ছে দেখুন, হাউসওয়াইফ নিয়ে কিছু সমস্যা থাকে। যেমন ধরুন যে
এখন মেয়েদের একটা ব্যাপার আছে কি যে তারা আহ, তারা তারা কিন্তু ইকোনমিক্যালি তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা চাকরি করছে বা ব্যবসাতে যুক্ত আছে। তো এটা অনেক বাড়ি থেকেই, পুরুষদের বাড়ি থেকেই অনেকে মেনে নেন না যে তার ওয়াইফ কিছু করবেন। কিন্তু ব্যাপারটা একটু বলি, আমরা যতগুলো মানুষকে দেখেছি এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন, তো তাদের মধ্যে ম্যাক্সিমাম সমস্যাটা দেখতে পাওয়া গেছে যে তারা হাউসওয়াইফ, মানে মেয়েরা হাউসওয়াইফ। হাউসওয়াইফ থাকাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা ঘরের মধ্যে সারাদিন নিজেদের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত, আর হাজব্যান্ড সে তার কাজ নিয়ে ব্যস্ত। এবার হাজব্যান্ড সন্ধেবেলা যখন বাড়ি ফিরছে, কিংবা ফিরতে হয়তো 8টা 9টা রাত্রিবেলা বাজছে, তারপরে মোটামুটি দু একটা গল্প ওয়াইফের সঙ্গে করে বা পরিবারের সঙ্গে টাইম দিয়ে তারপর রান্না খাওয়া দাওয়া করে পরের দিন আবার সকালবেলা অফিস। ফলে হাজব্যান্ড তার নিজের জায়গাটা ঠিক থাকছে, কিন্তু ওয়াইফ সারাদিনে ঘরের মধ্যে থাকছেন, এবং সেটার পরে সে হাজব্যান্ডের সঙ্গে বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে চায়, যেটা পাচ্ছে না, ফলে প্রবলেম হচ্ছে। কিন্তু এটা যদি হতো যে ওয়াইফও কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন, ফলে দুজনেরই সময় নেই, দুজনেই ওয়ার্কিং এবং দুজনেরই সময় নেই, সন্ধেবেলাতে তারা আসছে, তারা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছে, এবং তারপর তারা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার পরের দিনের সকালের অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। ফলে সংসারের ওই কুটকাচালি, সংসারের ওই সমস্যাগুলো তাদেরকে অতটা পোয়াতে হয় না। তো এইটা একটা বাস্তবিক ব্যাপার আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। আমিও চেম্বারেতে অনেকে যারা আমাদের কাছে এসেছেন আমরা দেখেছি, তো এরকম প্রবলেমগুলো আছে। কিন্তু অনেক পরিবার আছে যেখানে কিনা হাজব্যান্ড ফিনান্সিয়ালি একেবারেই ঠিকঠাক আছেন, তো তারা চান না যে ওয়াইফ কোনো রকমভাবে ইনকাম করুক, বাইরে গিয়ে কিছু করুক, এটা অনেকেই চান না। তো এটা যে যার ফ্যামিলির ব্যাপার, আমি শুধু প্রবলেমগুলোকে এখানে তুলে ধরছি যে প্রবলেমগুলো হয়। এবার দেখুন, আরও কিছু ব্যাপার আছে, যেমন আপনি প্রেম করে বিয়ে করেছেন, মানে নিজেদেরকে জেনে বুঝে অনেক বছর ধরে তারপর বিয়ে করেছেন। কিন্তু প্রেম করে বিয়ে করেও যখন বিয়েটা করলেন, তারপর দেখতে পাচ্ছেন মানুষটা সম্পূর্ণ আলাদা। এখন এই ব্যাপারগুলো আপনারা কিন্তু বাস্তবে নর্মালি বুঝতে পারবেন না। হয়তো বা আঁচ করতে পেরেছিলেন, নিজে ভেবেছেন বিয়ের পরেতে এগুলো আমরা সব ঠিক করে নেব, নিজের আয়ত্তে যখন চলে আসবে তখন সব ঠিক করে নেব। কিন্তু এটা হয় না খুব একটা সহজে, কারণ কারোর চরিত্র বা কারোর ব্যবহার অত সহজে চেঞ্জ করা যায় না। কিন্তু এটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বুঝতে পারি যে এই মানুষটার অ্যাকচুয়ালি চারিত্রিক গঠন কেমন হবে। যদি সে প্রেম করছে, সেই সময়টায় হয়তো আপনাকে ভুল বোঝাচ্ছে বা আপনার কাছে সম্পূর্ণ অন্য মানুষ রূপে ধরা দিয়েছে। কিন্তু হরোস্কোপে মানুষটা কিন্তু বিয়ের আগে হরোস্কোপ আলাদা হয়ে যাবে না, বা বিয়ের পরেতেও হরোস্কোপটা চেঞ্জ হয়ে যাবে না, একই হরোস্কোপ থাকবে। ফলে আমরা এটা সহজেই বুঝতে পারবো যে এই মানুষটা যার সাথে আপনি প্রেম করছেন, সেই মানুষটা কেমন অ্যাকচুয়ালি, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই নাকি অন্য। তার মানে প্রেম করে বিয়ে করে নিজেরা জেনে বুঝেও পরবর্তীকালেতে এটা কিন্তু আলাদা মানুষ দেখতে পাবেন, যেটা বুঝতে পারবেন যে সম্পূর্ণ আলাদা মানুষ। তখন আপনাদের মধ্যে ক্ল্যাশ লাগবে এবং সেটা কিন্তু একটা ডিভোর্সের দিকে এগিয়ে যাবে। তো এটাও একটা কারণ ডিভোর্স হওয়ার জন্য। আরেকটা একটু আগে যেটা আমি বললাম সেটা হচ্ছে এই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি কাজেই ব্যস্ত থাকে, তাহলে ডিভোর্সের জায়গাটা অনেকটা ঠিক করা যায়, মানে তখন কিন্তু এত অশান্তি ঝগড়া আসে না। কিন্তু এই কাজের ব্যাপার বলতে গিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে, দেখুন, ওয়াইফ যদি ওয়ার্ক ফ্রম হোম করে, মানে বাড়িতে বসেই কাজ করে, তাহলে কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ কি, বাড়িতে বসে যদি সে কাজ করছে তাহলে তো সেই বাড়িতেই রইল, সে তো বেরোচ্ছে না। যেমন হাজব্যান্ড বেরিয়ে 5টা মানুষের সঙ্গে মিশছে, কাজে ব্যস্ত থাকছে, তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। কিন্তু ওয়াইফ যদি সে হাউস হোল্ডিংয়ের কাজ করে, মানে সে রান্নাবান্না করছে বা কোনো অফিসের কাজ করছে, কিন্তু সেটা বাড়িতে বসেই তো করছে, বাড়িতে বসে করলে কিন্তু সেই ঝগড়া প্রকোপটা রয়েই যাচ্ছে। অর্থাৎ কোনো ওয়ার্কিং লেডি হলেও সেটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হলে অশান্তিটা এড়ানো যাবে না, অশান্তি ঠিক চলবে। আরও যেগুলো হয় সেগুলো হচ্ছে, দেখুন, কোনো আমাদের সমাজে কি হয় যে মেয়েদেরকে হাজব্যান্ডের পরিবারেতে গিয়ে মানিয়ে নিতে হয় বা হাজব্যান্ডের পরিবারে গিয়ে থাকতে হয়। কিন্তু এবার ধরুন কোনো হাজব্যান্ডের কোনো ছেলেদের পরিবার দেখা গেল যে খুব সুন্দর সাজানো গোছানো, যেখানে জিনিস সেখানে আছে, এরকমটা আছে,
কিন্তু একটা মেয়ে যে পরিবারে বড় হয়েছে, যে পরিবারে মানুষ হয়েছে, সেই পরিবারে যদি সেই রকম গোছানো সাজানো না থাকে, অগোছালো পরিবার যদি থাকে, তাহলে সেই মেয়েটি ছোট থেকে ওইগুলোই দেখে দেখে সে কিন্তু বড় হয়েছে। ফলে এবার যখন সে ওই হাজব্যান্ডের ঘরেতে ঘর করতে আসছে, তখন কিন্তু সে সেটাকে করতে পারবে না, গোছানো সাজানো এগুলো করতে পারবে না। ফলে সেখানেও কিন্তু একটা দ্বন্দ্ব লাগবে। এবার যদি এরকমটা হয় যে মেয়েটার বাড়িতে সাজানো গোছানো সব ছিল, কিন্তু ছেলেটার বাড়িতে অগোছালো, মেয়েটা কিন্তু সেখানে এই অগোছালো পরিবারটাকে ঠিক করে নিতে পারবে। কিন্তু কি জানেন, এইগুলো কোনোটাই এত বড় কিছু প্রবলেম নয়। যখন প্রবলেম গিয়ে দাঁড়ায় তখন এইসব প্রবলেমগুলো বড় হয়ে দাঁড়ায়। নাহলে এই সাধারণ সাধারণ প্রবলেমগুলো কিন্তু ডিভোর্সের কারণ হয়ে উঠতে পারে না। এগুলো ছোট্ট ছোট্ট একটা করে পয়েন্ট, যেগুলো একসাথে গিয়ে অনেকটা আকার ধারণ করে, আর তখনই অশান্তি, ঝামেলা, তারপর সেপারেশন, তারপর ডিভোর্স, এইসবগুলো হয়ে ওঠে। আসল কথা হলো দুজনে দুজনের মধ্যে ভালোবাসা, দুজনে দুজনের মধ্যে প্রেম। এই দুজনে দুজনের প্রতি যদি অগাধ ভালোবাসা থাকে, তাহলে কিন্তু চারিত্রিকভাবে স্বভাবগতভাবে পরিবর্তন আসে। কিন্তু এইটা যেটা আমি বললাম, এই অসীম প্রেম, এটা একটু গল্প কাহিনীতে ভালো লাগে, সিনেমা কাহিনীতে ভালো লাগে, এটা বাস্তবে খুব একটা হয় না। এটার কারণও আছে। এটার কারণ আমি এই একদম ভিডিও শুরুতে আবার চলে আসছি সেই একই কথা। কারণ যদি আপনার অনেক বয়সে বিয়ে হয়, তাহলে আপনি দেখবেন একটা যে কাউকে কোনো কিছু মানাতে, বোঝাতে, তাকে শেখাতে, বা দুজনে দুজনের মধ্যে অ্যাডজাস্ট করে কিছু শিখে দুজনে একসাথে গড়ে ওঠা, এই জিনিসটা একটা অল্প বয়সেই হয়, বয়সে কিন্তু হয় না। তার মানে বয়সে গিয়ে যখন আপনাদের বিয়ে হচ্ছে, তখন কিন্তু দুজনে দুজনে আপনাদের এই একসাথে গড়ে ওঠা, এ বলছে আমি শুনবো, সে বলছে আমি শুনবো, কোনটা ঠিক বুঝবো, কোনটা ঠিক ভুল বুঝবো, এই জিনিসগুলো তখন আর হয় না। তখন মনে হয় যে আমি যতটা জানি সেটা ঠিক জানি, আমি আমার বাড়ি থেকে যা শিক্ষা পেয়েছি এটা ঠিক, সেও মনে করে আমি আমার বাড়ি থেকে যা শিক্ষা দীক্ষা পেয়েছি ওটাই ঠিক। কিন্তু এটা যদি অল্প বয়সে হয়, তখন কিন্তু এটা আসে যে না, আমাকেও গড়ে উঠতে হবে, আমাকেও গড়ে উঠতে হবে, দুজনেই দুজনকে এটা বোঝাপড়ার মাধ্যম দিয়ে আসে। কারণ তখন কেউই বিশেষ কিছু জেনে বসেনি। কিন্তু এটাই যখন বয়সকালে বিয়ে হয়, তখন তাদের মধ্যে একটা জানা অলরেডি হয়ে যায়। আর এই জানার যে বুদ্ধিটা, জ্ঞানটা, এটা এতটাই বড় হয়ে দাঁড়ায় যে দুজনে দুজনকে কিন্তু সেই সময়তে অ্যাডজাস্ট করতে আর পারে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, দেখুন আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে হাজব্যান্ড টু ওয়াইফ দুজনেই রান্না করেন, এবং সেটা আমাদের এখানে যেটা হয় সেটা 9 মাসে 6 মাসে হয়তো হাজব্যান্ড কখনো রান্না করেন। 9 মাসে 6 মাসে রান্না করলে ছেলেদের রান্না এমনিতেই ভালো হয়। এমনি 5 স্টার হোটেলগুলোতে ছেলেরাই রান্না করে, খুব সুন্দর রান্না করে। কিন্তু বাড়িতে তো মেয়েরাই রান্না করে। আমাদের মায়েরা রান্না করে আমাদেরকে খাইয়েছেন, পরে ওয়াইফ রান্না করে খাওয়াচ্ছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এই দায়িত্বটা সেই আদিম যুগ থেকেও আছে। মানে শিব, নন্দী, ফ্রিঙ্গি, এরা যারা আছে তারা যত এই মানে দেখা গেছে পার্বতী মা অন্নপূর্ণার মতো করে গিয়ে সেখানে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। মানে বুঝতে পারছেন, দেবতাদের যুগেতেও এটা ছিল, এখনও সেটা আছে। মানে ওয়াইফের যে হাতের রান্নার গুণাগুণ, এটা অনেক সময় দেখা গেছে যে সারা দিন ধরে তাদের মধ্যে অশান্তি চলেছে, কিন্তু তারপর দুপুরবেলা যখন সেই ওয়াইফ কিছু একটা সুন্দর পদ রান্না করে দেওয়া হয়েছে হাজব্যান্ডকে, হাজব্যান্ড বা তার পরিবার সবাই মিলে ওই রান্নাটা খেয়ে এত তৃপ্ত হয়েছে যে সেই সমস্ত অশান্তিগুলোকে ভুলে গিয়ে হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর ব্যবহার করতে শুরু করে দেয়। তো ওয়াইফের হাতের কিছু গুণ, মানে রান্নার গুণ, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, যেটা সে ওয়ার্কিং লেডি হোক বা সে হাউসওয়াইফ হোক। রান্না হচ্ছে আমাদের কি দৈনন্দিন জীবনে খাদ্য, খাদ্য যেটা আছে সেটা আমাদের পুষ্টি যোগায়, আমাদের মন ভালো রাখে, শরীর ভালো রাখে, আমাদের সব কিছু ভালো রাখে। তো এই রান্নার গুণাগুণটা কিন্তু আমাদের অনেকটাই আমাদের বাস্তবিক জীবনে প্রভাব ফেলে। তো এইটা অনেক সময় হয়েছে কি, এখনকার দিনে এরকম হয়েছে যে পড়াশোনা করতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে কিছু মেয়েরা আছে যারা রান্না বা সংসারের কাজকর্ম কিছুই শেখেনি, পরে গিয়ে তাদেরকে কিন্তু যখন বিয়ে করেছে তাদেরকে কিছুটা সমস্যা পড়তে হয়। কিন্তু যদি তাদের শিখে নেওয়ার মতো মানসিকতা থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার তারা শিখে যেতে পারে। কারণ তারা বুঝতে পারে, বা এটা এটা সমাজের নিয়ম যে সংসারেতে উভয়কেই এই কাজকর্ম, দায় দায়িত্ব পালন করা, এই সবগুলো করতে হবে। তো এখানে হাজব্যান্ডের দায় দায়িত্ব কী আছে? হাজব্যান্ডের দায় দায়িত্ব হচ্ছে ইনকামের সচ্ছলতা এবং পরিবারের সবাইকে হাসি খুশিভাবে মানিয়ে নেওয়া।
তার মানে পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিভাবে মানিয়ে নেওয়া, ইনকামের সচ্ছলতা। আপনার যদি ধরুন কোথাও ওয়াইফকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, পরিবারকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, সেখানেও তো আপনার ইনকামটা দরকার আছে নাকি, টাকা পয়সা দরকার আছে। তার মানে একটা পুরুষের ইনকামের সচ্ছলতা, বাস্তবে কিছু সে স্বপ্ন দেখবে যে বড় কিছু করবে, এই চিন্তা ভাবনা থাকা। এমন নয় যে ডাল ভাত খেয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া। এটাতে কিন্তু কখনোই একটা ওই স্বপ্নের দুনিয়াতে ওইগুলো খুব ভালো চলে। মানে ডাল ভাত খেয়ে সিনেমাতে দেখা যায় ডাল ভাত খেয়ে তাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়ে যাচ্ছে। বাস্তবে তা কিন্তু হয় না। বাস্তবে কিন্তু সবাই একটু একটু ভালো লাইফ স্টাইল মেনটেন করতে চায়। ফলে যেটা হয় সেটা হচ্ছে হাজব্যান্ডের ইনকামের সচ্ছলতা দরকার, এবং ওয়াইফের সুন্দর করে রান্নার গুণাগুণ এটাও কিন্তু দরকার। এবং হাজব্যান্ডের উপরেও আরও অনেক দায়িত্ব থাকে, ওয়াইফের মধ্যেও কিন্তু আরও অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্বের মধ্যে কি? সেই দায়িত্বের মধ্যে হচ্ছে যে পরিবারের সবাইকে নিয়ে মানিয়ে গুনিয়ে চলা। মনে করুন আপনি একজন পুরুষ মানুষ এবং আপনার ওয়াইফের সাথে আপনার বনিবনা নেই, যেভাবেই হোক বনিবনা নেই। সেটা তাকে হয়তো দেখতে ভালো না হতে পারে, তার ব্যবহার হয়তো ভালো নয় হতে পারে, তার কথাবার্তা ধরুন ভালো নয় হতে পারে, বা আপনি যা যা পছন্দ করেন তা হয়তো তার মধ্যে নেই, হতেই পারে। কিন্তু যদি আপনি দেখতে পাচ্ছেন যে সেই ওয়াইফটি আপনার পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আপনার মা বাবা, আপনার ভাই, আপনার বোন বা বাচ্চা, বাড়িতে হয়তো আপনার কেউ দাদা বা ভাই আছে, তাদের বাচ্চাদের খুব সুন্দর করে হাসি খুশিভাবে বজায় রেখে দিয়েছে তাদের সম্পর্ক, আপনার সাথে হয়তো খুব একটা বনিবনা নেই। আমি এরকমটা বাস্তবে দেখেছি, তাই আপনাদেরকে তুলে ধরছি। বাস্তবে তো এগুলো আমি অনেক দেখেছি। মানে আমি উদাহরণ দিচ্ছি যে একটা হাজব্যান্ড ওয়াইফ আছে, 30 দিনে বোধহয় 30 দিনও তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, এবং কোনো রকম মানসিক মিল, শারীরিক মিল কোনো কিছুই নেই। কিন্তু সেই ওয়াইফটি যদি বাজার করতে যায় সেটাও তার শাশুড়িকে নিয়ে যায়, খাওয়া দাওয়া করে সেটাও শাশুড়িকে নিয়ে করছে, এবং বাড়ির সবাইকে নিয়ে আজকে তাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, আজকে বাড়ির সবাই মিলে সিনেমা চলে যাচ্ছে, তো বাড়িটাকে নিয়ে পুরো মাতিয়ে আছে। তো এদের কখনোই চেয়েও ডিভোর্স হবে না, এরা কখনোই ডিভোর্স চাইবেও না। হাজব্যান্ডটি এটা জানবেন যে না, আমি কোনোভাবেই এই মেয়েকে অন্তত দূরে সরাতে পারবো না। তো এটা কিন্তু ওয়াইফটার জীবনেতে কষ্টকর, কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি এই কষ্টটা কিন্তু তার জীবনে খুব নগণ্য, যেটা কিনা অন্য ডিভোর্সের ক্ষেত্রে দেখেছি এই কষ্টটা মারাত্মক লেভেলের হয়, কিন্তু এই কষ্টটা তাদের কাছে খুব বেশি প্রাধান্য দেয় না দেখেছি। এটা বাস্তব নিয়ে বলছি। নেক্সট যে পয়েন্টটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা থাকুক বা নাই থাকুক, পরিবার যাই কিছু হোক, কিন্তু সেক্স লাইফটা আমাদের এই সামাজিক বিবাহিত জীবনেতে যেটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। যদি দেখা যায় যে সেক্সুয়ালি দুজনে স্যাটিসফাইড নয়, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তাহলে কিন্তু সেই বিবাহ অচিরেই ভেঙে যায়। যতই আপনি পরিবার দেখে বিয়ে দেন, যতই আপনি আর্থিক সচ্ছলতা দেখে বিয়ে দেন, বা যতই আপনি যা খুশি দেখে বিয়ে দেন, কিন্তু যদি সেক্সুয়ালি স্যাটিসফাই তারা দুজনে না থাকে, তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবন অচিরেই ভেঙে যায়, তাদের মধ্যে সেপারেশন এসে যায়। অনেক সময়তে এরকমটা হয় যে সবাইকে বলতে পারে না, বেশ কিছু বছর কেটে যায় তাতে, আবার কোনো কোনো সময়তে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। তবে আজকের দিনে যে সমাজ এগিয়ে এসেছে তাতে খুব দেরি হয় না, এই ধরনের সমস্যা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে যায়। এরপরে আরও একটা পয়েন্ট হচ্ছে যৌথ পরিবার। দেখুন, আগেকার দিনে যেটা ছিল সেটা হচ্ছে যৌথ পরিবার। তো যৌথ পরিবারেতে কি হতো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতই সমস্যা থাক, তাদের একটা মধ্যস্থতা, যৌথ পরিবারের একটা মধ্যস্থতা থাকতো। এই কাকা এসে বলে গেলেই তোদের মধ্যে কী অশান্তি হচ্ছে এরকম, তারা জোরে চিৎকার করে কথাও বলতে পারতো না। আজকের দিনে যেরকম শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব অশান্তি হয়, দেওর ননদের সঙ্গে খুব অশান্তি হয়, কিন্তু তখন কি হতো, পরিবারের মধ্যে প্রচুর জন আছে, অশান্তি করার জায়গায় নেই, মুখ উঁচিয়ে বেশি কথা বলারও জায়গা নেই। আর মুখ উঁচিয়ে বেশি কথা না বলতে বলতে একটা সময় কি আসে, সবটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। কিন্তু আজকের দিনে যেটা হয়, অ্যাডজাস্টমেন্টের অভাব, কেউ কাউকে অ্যাডজাস্ট করতে পারছে না, কারণ যৌথ পরিবারে সেই মধ্যস্থতাটা নেই। এইটা একটা বিরাট সমস্যা, যেটা আজকের দিনেতে এই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। সবাই চাইছে কি আমরা দুজন ভালো থাকবো, এইটা করতে গিয়ে তো সমস্যা এসেই যাচ্ছে। আরও যে সমস্যা সেটা হচ্ছে পরকীয়া। না বললেই নয়, পরকীয়া সমস্যাটা মানে আইনতভাবে এখন স্বীকৃতি পেলেও এই সমস্যাটা মনের দিকে তো সমস্যা আসেই।
আইন যতই স্বীকৃতি দিক, মন তো আর কখনোই মানবে না যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে জড়িয়ে আছে, আপনার ভালোবাসা ভাগ হয়ে গেছে। তো এটা তো কখনোই মন মানবে না, কখনোই স্বীকার করে নেবে না, আর উচিতও নয়। ফলে পরকীয়া একটা বিরাট বড় সমস্যা, অশান্তি বা ডিভোর্স হয়ে যাওয়ার জন্য। নেক্সট প্রবলেম হচ্ছে নেশা। নেশাটাও একটা বড় প্রবলেম। সেটা হচ্ছে নেশা এতটাই সমস্যা করে দেয় যে প্রথম নেশাটা থাকে, তারপরে সেটা হয়তো ওয়াইফ স্বীকৃতি দিয়ে দেয়, এবং পরে দেখা যায় যে সেই নেশাটা বাড়তে এমন জায়গায় চলে যায় যে মানুষটা নিজের কাজকর্ম ভুলে যায়, কাজ করতে চায় না, ইনকাম করার কোনো তাগিদ থাকে না, বাড়িতে খুশি কিভাবে রাখতে হয় সেটাও তার মাথায় থাকে না, এবং সব মিলিয়ে যেটা হয়ে যায়, নেশা সে আর করে না, তখন নেশা তাকে পেয়ে বসে। আর এটা করতে গিয়ে সংসারের মধ্যে বিরাট বড় সমস্যা এসে যায়। আর এত কিছু প্রবলেম ঘাড়ের ওপর আরও বেশি করে চেপে বসবে যখন একটা বাচ্চা হয়ে গিয়ে বাচ্চাটা মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে। তারপর সেই সময় তো না আর ফেলা যাচ্ছে, না আর ধরা যাচ্ছে। এই ধরনের সমস্যা একটা বিরাট বড় সমস্যা বাস্তবভাবে চলে আসছে। তো এই সব নানান সমস্যা জেনারেলভাবে আমরা দেখেছি। এবার আমি এটার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা অনুযায়ী যেটা দেখা যায় সেটা হচ্ছে, আমি খুব প্র্যাকটিক্যাল আলোচনা করছি, মানে প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজি আলোচনা করছি। আমরা পশ্চিমবঙ্গে থাকি। পশ্চিমবঙ্গে আপনি বলবেন যে তাহলে তো ছক দেখে বোঝা যায় যে কে নেশা করবে, কে নেশা করবে না, কে মাতাল হবে, কে নেশাতে মগ্ন থাকবে, এটা তো ছক দেখে বোঝা যায়। তো আমি আপনাদের একটু জানিয়ে দিই, বিদেশে আপনি কিছু ইংলিশ সিনেমা দেখবেন, তাদের কাছে ড্রিঙ্কস করাটা কোনো ব্যাপারই নয়, প্রতিদিনই তারা ড্রিঙ্কস করছে, ঘরের মধ্যেই বার বানিয়ে রেখেছে। বম্বেতেও আছে, আমাদের ওয়েস্ট ইন্ডিয়া, ওটা আমাদের বম্বের কালচারেতে দেখেছি যে ওখানেতেও এরকম আছে, যে ওখানেতেও মানে বারগুলো বা যেসব ওয়াইন শপগুলো আছে সেগুলো ওপেন থাকে, এবং ছেলে মেয়ে বাবা সবাই মিলে ওখানেতে ড্রিঙ্কস করাটা, এটা ওদের কাছে সেরকম কোনো ব্যাপারই নয়, মানে প্রতিদিনই ড্রিঙ্কস হচ্ছে। যেমন আমাদের এখানে কোনো এই সেলফ করা রয়েছে, হয়তো বই রাখা হয়েছে, সুন্দর জিনিস সাজানো আছে, ওদের সেখানেতে অ্যালকোহল সাজানো আছে। তো ওদের কাছে প্রতিদিনেরই এই ব্যাপারটা। তাহলে কি ওদের সবার ছকেতে রাহুর কানেকশান ওই সেকেন্ড হাউস, 12th হাউস, ফার্স্ট হাউস এইসবেতে দেখা যাবে? সবার এটা হতে পারে যে একটা প্ল্যানেট প্রত্যেকের ছকেতে একইভাবে প্রকোপ ফেলবে? হতে পারে না তো। তার মানে এই ড্রিঙ্কস ব্যাপারটা যে যার মানসিকতা, এটা ছকেতে আসে না। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ড্রিঙ্কস করাটা একটা বিরাট বড় অপরাধ, এবং মাতালের মতো তারা কাণ্ড কারখানা করে ড্রিঙ্কস করার পরেতে, যেটা অন্য জায়গাতে করে না। তো এই মাতালের মতো করে বলেই এখানে নেশাটাকে নিয়ে এত ভয়। কিন্তু সেটা ছকেতে যে এত পরিষ্কারভাবে দেখা যাবে তা নয়। ছকেতে এটা হতে পারে যে কানেকশান আছে, সে এবার যদি সে মদ নেয় বা কোনো ড্রিঙ্কস নেয়, কোনো নেশা করে, তাহলে সেটা বাড়তে পারে। মানে কানেকশান থাকলো মানেই যে সে ওটা নেবে তা নয়, কিন্তু কানেকশান থাকলে যদি নেয় তাহলে সেটা তাকে পেয়ে বসবে, এরকমটা হয়। তার মানে আমরা একটা ছক দেখে একদম নিশ্চিত বলতে পারবো না যে এই মানুষটা নেশাগ্রস্ত হবে। তার মানে নেশাতে সে যেতে পারে, কিন্তু নেশাতে যাবেই এরকমটা নয়। মানসিক কালচার থাকতে পারে, তার বাড়ির কালচার এরকম হতে পারে যে কখনোই সে এটা নেবে না, কখনোই নেবে না। আচ্ছা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, এটা জানা যায় যে বিয়ের আগে থাকতেই এটা জেনে যাওয়া যায় যে বিবাহিত জীবন আপনার কেমন থাকবে, আপনার লাইফ পার্টনার কেমন হতে পারে, এটা জেনে যাওয়া যায়। আর আপনার চাহিদা কীরকম হতে পারে এটাও জেনে যাওয়া যায়। কিন্তু কীরকম হয় দেখুন, আমি বলছি যে মনে করুন আমি কেপি অ্যাস্ট্রোলজি মতে বোঝাচ্ছি। 5th হাউস হচ্ছে আমাদের রুচি। কেপি অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি, তো সেটা দিয়ে আমি বোঝাচ্ছি। 5th হাউস হচ্ছে আমাদের রুচিবোধ। তো আমার রুচি যেরকম হবে, আমি সেরকম পার্টনার যদি আমি পাই, সেরকম লাইফ পার্টনার যদি আমি পাই, তাহলে আমি বেশ ভালো থাকবো। তো 5th হাউস হচ্ছে আমাদের সেই রুচিবোধ। এবার এই রুচিবোধটাকে যদি বুঝে যাওয়া যায়, তাহলে লাইফ পার্টনার যদি সেরকম হয়, তাহলে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। ফার্স্ট হাউস হচ্ছে আমি নিজে, আমার নিজের ক্যারেক্টার, এবং লোকজন আমাকে যেভাবে আমাকে চেনে, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তো এই ফার্স্ট হাউসও হচ্ছে আমাদের কিছুটা নিজেদের ক্যারেক্টার, যেহেতু তাই আমি চাইবো যে আমার ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে এরকম একজন লাইফ পার্টনার। কিন্তু সবসময় যে সেটা হয় তা নয়।
সেভেন্থ হাউস থেকে বোঝা যায় যে আপনার লাইফ পার্টনার মোটামুটি কেমন ক্যারেক্টারের হবে। বাদবাকি প্ল্যানেটারি যে স্টার আছে সেখান থেকেও বোঝা যায় যে আপনার ক্যারেক্টার কেমন হবে। আর দুজনের হরস্কোপ, পাত্র পাত্রী, হাজব্যান্ড ওয়াইফ, দুজনের যদি হরস্কোপ দেখা যায় তাহলে দুজনের ইন্ডিভিজুয়ালি পরিষ্কার বুঝতে পারা যাবে। যদি আপনার একার দেখা হয় তাহলে লাইফ পার্টনার সম্বন্ধে একটা আন্দাজা দেওয়া যায়, এবং এই আন্দাজা যথেষ্টই হয়, খুব মানে সাধারণ আন্দাজা নয়, যথেষ্ট আন্দাজা হয়। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল চার্ট দেখা যায় তাহলে এটাকে আরও ডিটেলসে বোঝা যায়। এবার হচ্ছে এই যে দেখা গেল মোটামুটি আপনার চার্ট দেখে, যে ধরে নিন আপনার চার্টে সেভেন্থ হাউসের যে একটা স্ট্রাকচার তৈরি হবে, সেই সেভেন্থ হাউসের স্ট্রাকচারে, মানে সেভেন্থ হাউস কেন, সেভেন্থ হাউস হচ্ছে আমাদের বিয়ের হাউস। এই বিয়ের হাউসের স্ট্রাকচারে যদি দেখা যায় যে কোনোভাবে নেগেটিভ হাউসেসগুলো এসে গেছে, মানে মনে করুন নেগেটিভ হাউসের মধ্যে একটা নেগেটিভ হাউস হচ্ছে ওয়ান। ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে যে আপনার লাইফ পার্টনার সে একটু সেলফ সেন্টার্ড হবে, মানে কি সে নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত, নিজেকে নিয়ে একটু বেশি ভাববে। এবার এটা কোনো ডিভোর্স হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট নয় যে সে কেউ নিজেকে নিয়ে ভাবলে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, এটা কোনো কথা নয় বা এটা কোনো কারণ নয়। কিন্তু মনে করুন আপনার চাহিদা যে আপনাকে কেউ প্রাধান্য দিক, কেউ আপনার পাশে একটু বসুক, দুটো গল্প করুক, দুটো কথা বলুক, দুজনে মিলে হাসি খুশিভাবে দুজনে মিলে থাকি, সমস্ত দুজনে মিলে আলোচনা করি, তাহলে কিন্তু আপনার পার্টনার যদি সেলফ সেন্টার্ড হয় তাহলে সেটা আপনার পছন্দের হবে না। ফলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, এটা সবাই কিন্তু নয়। কেউ কেউ মনে করে এত আমার গায়ে ঘেঁষে থাকা পছন্দ নয়, কেউ কেউ মনে করে যে না আমরা হাজব্যান্ড ওয়াইফ, কেন আমরা একে অপরের সঙ্গে পুরোটা সবসময়তে থাকবো না। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। কিন্তু যদি দেখতে পান যে আপনি চাইছেন যে আমার সঙ্গে সমস্তটা অর্ধাঙ্গিনীর মতোভাবেই থাকুক, সব বিষয়তে থাকুক এবং সব সময়তে থাকুক, তাহলে আপনি যদি আপনার সেভেন্থ হাউসের স্ট্রাকচারে ওয়ান পেয়ে যান, তাহলে এই ওয়ান যদি আবার নেগেটিভভাবে এসে যায় তাহলে কিন্তু আপনার লাইফ পার্টনার সেলফ সেন্টার্ড হতে পারে, নিজেকে নিয়ে বেশি ভাবনা এটা তার মধ্যে আসতে পারে, ফলে আপনি অসুখী হবেন। টেন্থ হাউস যদি ওখানে একটা সেভেন্থের স্ট্রাকচারে একটা টেন্থ হাউস এসে যায় তাহলেও কোনো কোনো সময়তে ইগো প্রবলেম আসে, স্যাটিসফ্যাকশানের প্রবলেম আসে, তো এইগুলো এসে যায়। এখন এই সব প্রবলেমগুলো ডিভোর্সের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু তার সাথে যোগ দেবে যদি আপনার এই সেভেন্থের স্ট্রাকচারে একটা ঝগড়ার হাউস অর্থাৎ সিক্সথ হাউস চলে আসে। তো ঝগড়ার হাউস যদি চলে এসেছে তাহলে আপনাদের বিবাহিত জীবনেতে ঝগড়া এসে যাবে। এবার মজার ব্যাপারটা কি, যে আপনি বিয়ে করার পর যে আপনার চার্ট তৈরি হবে তা নয়, কিন্তু আপনি যেদিনকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আপনার চার্ট রেডি হয়ে গেছে। অর্থাৎ আপনি বিয়ে করার বহু বছর আগে থেকেই আপনার চার্ট দেখে বলে দেওয়া যেতে পারে আপনার বিবাহিত জীবনে সমস্যা আছে না নেই, বা এই ঝগড়া ব্যাপারটা আছে না নেই। যদি আপনার বিবাহিত জীবনে ঝগড়ার ব্যাপারটা থাকে তাহলে আপনি বিয়ে যাকেই করুন, রামকে করুন, শ্যামকে করুন, বা গীতাকে করুন, সীতাকে করুন, যাকেই করুন, আপনার বিবাহিত জীবনে সমস্যা থেকে যাবে, ঝগড়া অশান্তি থেকে যাবে, এটাই বাস্তব। কারণ আপনার জন্মের সময়তেই এই ব্যাপারটা লিখে দেওয়া হয়ে গেছে। এবার আপনি ভাববেন যে এরকম ভাগ্যতে কেন লেখা হলো, এটা আপনার কর্মফল, গত প্রিভিয়াস বার্থে, প্রিভিয়াস জন্ম বা তারও কিছু আগের জন্ম, এগুলো আপনার কর্মফল অনুযায়ী ভোগ করতে হচ্ছে। তো এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। আর যতটা পারা যাবে এটাকে আপনাকে সলিউশন করতে থাকতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে। যে ব্যাপারটার মধ্যে আমাদের কোনো রকম নেগেটিভ দিক নেই, কোনো খারাপ কিছু নেই, সেটাতে আপনাকে এফোর্ট দিতে হবে না, সেটা আপনার নর্মালভাবে আপনার লাইফেতে হয়ে যাবে। কিন্তু যে ব্যাপারটার মধ্যে কোনো রকম খারাপ কিছু আছে হরোস্কোপের মধ্যে, সেটাতে আপনাকে ভালো করার জন্য বড় বেশি এফোর্ট দিতে হবে। এটা স্বাভাবিক, সেটা যেভাবেই হোক, সেটা আমাদের কাছে এসে কোনো রেমেডির মাধ্যমে হোক, বা আপনাদের নিজেদের বোঝাপড়ার মধ্যে হোক, নিজেদের কোনো উপায়ের মাধ্যমে হোক, যেভাবে হোক সেটাতে আপনাকে এফোর্ট দিতে হবে। তো আমি যেমন বললাম বিয়ের ক্ষেত্রে এই তিনটে হাউসের কথা উল্লেখ করলাম যেগুলো একটু নেগেটিভ হাউস হতে পারে। এর সঙ্গে যদি একটা 12th হাউসের কানেকশান চলে আসে তাহলে তো বিচ্ছেদ, ডিভোর্স, সেপারেশন এসব চলে আসে। তো তার মানে এই ধরনের কানেকশানগুলো আমরা বিবাহিত জীবনে তো দেখছি। আর বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী নবাংশ চার্টও দেখা হয়, জন্মছক দেখা হয়, এইগুলো একই রকমভাবে এইভাবে দেখা হয়। সাথে অবৈধ কানেকশানও দেখতে পাওয়া যায়, অবৈধ যে সম্পর্ক এই কানেকশানও দেখতে পাওয়া যায়। আবার এরকমও দেখা গেছে, আমরা সাধু সন্ন্যাসীর চার্টেতেও দেখেছি যাদের অবৈধ সম্পর্কের কানেকশান আছে। তার মানে যে তারা অবৈধ সম্পর্ক করেছে তা কিন্তু নয়। অবৈধ সম্পর্কের কানেকশান থাকলেই যে অবৈধ সম্পর্ক হবে তাও কিন্তু নয়। এগুলো সবটা নিজের নিজের মানসিকতার উপর ডিপেন্ড করে। তো এইগুলো একটা ব্যাপার আছে। আমি এরকমটা দেখেছি যে একটি মানুষ
ছক দেখছি যে সে প্রচণ্ড রাগী, মানে ছকেতে দেখতে পাওয়া যাচ্ছে যে সে এত রাগী হবে যে নিজেকে ক্ষতি করতে শুরু করে দেবে, নিজেকে ক্ষতি করবে, অপরের ক্ষতি তো করবেই, নিজেকে ক্ষতি করবে। কিন্তু তাকে যখন এই কথাগুলো বলা হচ্ছে বা তার পরিবারের লোককে যখন এই কথাগুলো বলা হচ্ছে, তারা অস্বীকার করছে। আমি সেখানে অবাক হলাম যে ছক তো এই কথা বলছে, কিন্তু তার সঙ্গে কেন ঘটনা আলাদা হচ্ছে। পরে বুঝতে পারলাম তারা ছোটবেলা থেকেই দীক্ষা নিয়েছে, মেডিটেশন করেছে, নাম জপ করে এবং তারা ভক্তি গীতি যথেষ্ট তারা করেন। তো এখান থেকে যেটা হয়েছে, তাদের স্বভাবেরই চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেমভাবে এই অবৈধ সম্পর্কের জায়গাটাও আমরা যদি নিজেদের মধ্যে নিজেদেরকে প্রমিস রাখি, নিজেদেরকে যদি কমিটেড রাখি এবং তারপরে যদি নিজেদের চরিত্রের দিকটাকে ঠিক রাখি, তাহলে এই সমস্যাগুলো আসে না। তো এইগুলো ছকে দেখালেও তখন আর হয় না। কি হয়, তখন একটু বেশি এফোর্ট দিতে হয়। আপনার ছকে কানেকশান আছে, আপনার কাছে এই সমস্যাগুলো তাড়াতাড়ি এসে যাবে, মানে ওই ধরনের সম্পর্কগুলো হাতছানি দেবে। আপনাকে সেখান থেকে একটু বেশি এফোর্ট দিয়ে সরে থাকতে হবে। তো এইগুলো হচ্ছে জেনারেল আলোচনা, সাথে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করলাম। এবার আমি যখন প্রথম থেকে চেম্বার প্র্যাকটিস করতাম, তখন আমাদের কাছে এই বিবাহিত জীবনের সমস্যা নিয়ে অনেকেই আসতেন। কারো ডিভোর্স ফাইল করেছে, ডিভোর্স হচ্ছে না, কেন হচ্ছে না, কবে হবে, এইসব সমস্যা। কেউ সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, ফার্স্ট ম্যারেজ নিয়ে আমাদের কাছে তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আপনারা জটক বিচার করে বিয়ে করেননি? তো তারা আমাদেরকে বলতেন যে হ্যাঁ, জটক বিচার করে বিয়ে করেছি। তো আমি আপনাদের কাছে নেক্সট ভিডিওই এই জটক বিচার নিয়ে কিছু একটা আনবো। নেক্সট ভিডিও অন্য একটা টপিকস নিয়ে আসবে, কিন্তু তারই মধ্যে আমি জটক বিচার নিয়ে আলোচনা করব। তো তারা জটক বিচার করেও বিয়ে করেছে, কিন্তু জটক বিচার করে বিয়ে করার পরেও তাদের মধ্যে এই ধরনের ডিভোর্স বা অশান্তি এইসবগুলো রয়ে গেছে। এবার তাদেরকে যখন আমি বলছি, তো আপনারা কি চাইছেন, এটাকে ঠিক করে নিতে চাইছেন নাকি আপনারা ডিভোর্সের দিকেই যেতে চাইছেন? কারোর হয়তো অশান্তি তীব্র হয়ে গেছে, সেপারেশনে আছে, বা একই বাড়ির মধ্যে থেকে হয়তো তারা অশান্তিতে আছে। এখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, অর্ধেক অংশ তারা বলে যে ঠিক করে নেওয়ার জন্য, আর অর্ধেক অংশ তাদের মধ্যে বলে যে না, আমাদের এই সম্পর্কটাকে ঠিক করার দরকার নেই, আপনি আমার হরোস্কোপে অন্য কিছু দেখুন। তো এটা কেন জানেন? বিরক্তি জায়গাটা এমনই হয়ে যায়, আর সম্পর্কের চির একটা এমনই হয়ে যায় যা জোড়া লাগানো যায় না। এটা আমরা দেখেছি বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে 70% মানুষজন এটাকে আর ঠিক করতে চান না। তারা চান না এই সম্পর্কটাকে ঠিক হয়ে যাক, আর 30% মানুষজন এই সম্পর্কটাকে ঠিক করতে চান। তো এই ঠিক করার কাহিনীর মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আমার কাছেই একজন এসেছিলেন। তো তার হাজব্যান্ড, মানে ভদ্রমহিলা, ওনার হাজব্যান্ডেরই ভাইয়ের ওয়াইফের সঙ্গে জড়িয়ে আছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ভদ্রলোক তার ভাইয়ের ওয়াইফের সঙ্গে জড়িয়ে আছেন, এবং সেটা আমাদের কাছে প্রমাণস্বরূপ কিছু ভিডিও ক্লিপিংস, কিছু ফটো, এসব প্রমাণস্বরূপ তার ওয়াইফটি দেখাচ্ছেন। তো প্রথম আমি তো এটাকে ভুলই ভেবেছিলাম, মিথ্যে ভেবেছিলাম, ওয়াইফের মিথ্যে সন্দেহ ভেবেছিলাম। পরে বুঝতে পারলাম যে না, যেই প্রমাণগুলো আমি দেখতে পেলাম সেগুলো যথেষ্ট ঠিকঠাক। এবং তারপর তারা চেয়েছিলেন যে তাদের মধ্যে যেন সম্পর্ক ভালো হয়ে যায়, কারণ তাদের বাচ্চা আছে, বড় হয়েছে, বাচ্চাদের পড়াশোনা আছে, উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও তাদের সেপারেশন ডিভোর্স হয়ে যাওয়ার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নয়, লোকে ছিছি করবে। তো তারা যেভাবে হোক চেয়েছে সম্পর্কটাকে যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ সম্পর্ক ভেঙে গেলে সমাজের কাছে একটা নিন্দাও বটে, এবং ছেলে মেয়ে হয়ে গেলে তো আরও সমস্যা আছে। তো সেই কারণে তারা চেয়েছিলেন সেটাকে ঠিক করার জন্য। এবং তারপরে আমি কিছু উপায়ের মাধ্যমে, কিছু ক্রিয়া, কিছু পুজো, কিছু কাজের মাধ্যমে আমি সেগুলোকে ঠিক করেছিলাম, এবং তারপর তারা হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে, এবং আজকে এতগুলো বছর ধরে তাদের মধ্যে আর কোনো কনফ্লিক্ট নেই। এরকমটা হয়েছে। আর দ্বিতীয়, এরকমও অনেক আমি আপনাদেরকে বললাম যে সম্পর্ক খারাপ আছে, বাচ্চা আছে, বাচ্চা বাবার কাছে থাকে, মা চাইছে যে বাচ্চাকে ফেরত নেওয়ার জন্য, মা সম্পূর্ণ দেশ ছেড়ে দিয়ে, মানে ইন্ডিয়া ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছেন, গিয়ে সেখানে থাকছেন, আর বাবা তার বাচ্চাকে নিয়ে আছেন। মা এবার চাইছেন যে বাচ্চাটাকে নিয়ে নিতে। তো আমি তখন বললাম যে আপনি বাচ্চাটাকে শুধু নিয়ে নিতে চাইছেন, আপনাদের গোটা পরিবারটাকে মিলিয়ে নেওয়ার ব্যবস্থা কেন করছেন না? হাজব্যান্ড যাতে করে আপনাকে মেনে নেয়, বা আপনি যাতে হাজব্যান্ডকে মেনে নেন, দুজনের সম্পর্কের একটা বাঁধন, এটাকে কেন ঠিক করছেন না? তো তারপরে যে জবাবটা আমি পেলাম সেটা হচ্ছে, ওরা কোনোভাবেই চায় না
কেন চায় না? তার কারণ তাদের সম্পর্কের মধ্যে এত জটিলতা সৃষ্টি হয়ে গেছে, এত কিছু খারাপ কিছু বিরক্তির কারণ হয়ে গেছে, তারা সেটাকে আর ঠিক করতে চান না। তো ঠিক আছে, আমি তো এখানে জোর করতে পারি না, তো আমি সেটাকে বললাম যে না, করতে হবে না, ছেড়ে দিন। কিছু জায়গা আমি এখানে ইউটিউবে আলোচনা করতে পারছি না, তাদের মুখ থেকেই কিছু কথা এমনই শুনেছি, জেনেছি, যাতে করে আমারও মনে হয়েছে যে না, ওই সম্পর্ক আর ঠিক করার দরকার নেই। কিন্তু যদি আপনারা যারা দর্শক এখানে শুনছেন, আপনাদের যদি মনে হচ্ছে যে আপনাদের এখনো সময় আছে, যে আপনারা এই বিবাহিত জীবনটা ঠিক করতে চাইছেন, সম্পর্ক ঠিক করতে চাইছেন, তাহলে আমি কিছু সাধারণ আলোচনা আপনাদের সঙ্গে করে নিচ্ছি, যে আলোচনাগুলো শোনার পরেতে আপনারা সেগুলোকে ফলো করুন, করলে বিবাহিত জীবন ঠিক হয়ে যাবে। তারপর এইগুলো সাধারণ কিছু টিপস বলতে পারেন, এই টিপসগুলো বাদ দিয়ে যদি আপনাদের মধ্যে অশান্তি, ডিভোর্স, সেপারেশনের জায়গাটা অনেকটা জটিল আকার ধারণ করেছে, আর আপনি যদি চাইছেন সেটাকে ঠিক করতে, তাহলে অবশ্যই আমাদের কাছে পেইড কনসালটেন্সি নিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ করে তার উপায়, তখন যে কোনো উপায় আমরা সেটাকে করে দেব। তো এবার দেখুন সাধারণ উপায়গুলো কি বলছি। সাধারণ উপায়গুলো হচ্ছে, যিনি হাজব্যান্ড আছেন তিনি বাড়িতে প্রত্যেক দিন যখন অফিস থেকে ফিরছেন, তখন কিছু না কিছু নিয়ে অবশ্যই তিনি যখন বাড়িতে ঢোকেন, সেটা ফল হোক, মিষ্টি হোক, খাবার দাবার হোক, যে কোনো কিছু, 2 টাকার কোনো লজেন্স হোক, সেটা হলো, যে কোনো কিছু নিয়ে যেন বাড়িতে ঢুকছে। এবং বাড়িতে যদি শুধু ওয়াইফ না থেকে যদি বাড়িতে হাজব্যান্ডের মা বাবাও আছে, তাহলে কিছুদিন তার মা বাবাকে হাতে সেটা তুলে দেওয়া, খাবার দাবার বা কোনো কিছু রাত্রেবেলা নিয়ে ঢোকার সময়তে মা বাবার হাতে দেওয়া, আবার কিছুদিন ওয়াইফের হাতে দেওয়া। এমন নয় যে শুধুই ওয়াইফের হাতে দিয়ে যাওয়া হচ্ছে, বাবা মার হাতে দেওয়া হচ্ছে না। আবার এমন নয় যে যা নিয়ে আসা হচ্ছে সবই বাবা মার হাতে তুলে দেওয়া হচ্ছে, ওয়াইফের হাতে নয়। তো এই করতে গিয়ে বাস্তব অনেক অভিজ্ঞতাতে দেখেছি, বাস্তবেতে যারা আসে, অনেক গল্প তো হয়। কি হয় জানেন তো, আমাদের কাছে যারা আসেন, এটা ঠিক সেই ডাক্তার উকিলদের মতো, মানে আমাদের কাছে কোনো কথা লুকোনো যায় না, সব কথা ওপেনলি আলোচনা হয়। তো এবং সেটা খুব মানে স্বাধীনতার সাথেই এখানে আলোচনা করতে পারেন ক্লায়েন্টরা। তো সেই জন্য আমাদের কাছে সব রকম আলোচনা হয়। এরকমও দেখেছি যে হাজব্যান্ড তার মা বাবাকে লুকিয়ে লুকিয়ে হাতটা পিছনে নিয়ে, পিছন দিক দিয়ে এরকম করে লুকিয়ে লুকিয়ে প্যাকেটে করে নিয়ে ওয়াইফের জন্য চলে যাচ্ছে। ফলে ওয়াইফ আর হাজব্যান্ড দুজনে তো ভালো থাকবেন, কিন্তু তারপর পরিবার নিয়ে তো অশান্তিটা আসবে। কিন্তু যদি এটা সমঝোতা হয়, দুজনে যদি এটা জানে, সবাই যদি মেনে নিয়ে করে, এটা তো অবশ্যই যে হাজব্যান্ড তার মা বাবাকেও দেখতে হবে, ওয়াইফকেও দেখতে হবে, এইটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইটা পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক এটা সমঝোতা, এটা খুব দরকার, যেটা সবসময় হয়ে ওঠে না, তার ফলেই অশান্তিটা হয়। তো এবার একটা উপায় বললাম কি, যে হাজব্যান্ড বাড়িতে আসার সময় কিছু নিয়ে ঢুকবে। দ্বিতীয় উপায় হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের যেটা বেডরুম আছে, সেই বেডরুমের যেটা নর্থ ইস্ট কর্নার হবে, সেই কর্নারের একটা ওয়ালেতে শিব পার্বতীর একটা ছবি নিয়ে টাঙিয়ে রাখতে হবে। শিব পার্বতীর একটা ছবি গোল্ডেন ফ্রেমেতে বাঁধাতে হবে। এটা মনে রাখবেন, গোল্ডেন ফ্রেমেতে বাঁধিয়ে ওখানেতে আপনাদের ওয়ালেতে টাঙিয়ে রাখতে হবে। এবং ওই রুমটাতে, বেডরুমটাতে যদি আপনাদের কোনো ফটো থাকে, তাহলে সেই ফটোর তুলনায় যেন বড় হয়। আর যদি আপনাদের ফটো না থাকে, তাহলে হচ্ছে আমাদের এই যে A4 সাইজের যে পেপারগুলো হয়, ওই পেপারের সাইজেরই শিব পার্বতীর ফটো, কিংবা তার থেকে বড় সাইজের হলেও হবে, খুব ছোট ছোট নয়, সেই নর্থ ইস্ট কর্নারেতে ওটা টাঙিয়ে রাখবেন। তো এটা একটা টিপস আমি আলোচনা করলাম। আর হচ্ছে আপনার বেডরুমের বাইরে যে দরজাটা আছে, সেই দরজার উপরের ওয়ালেতে 3টে ময়ূর পালক আপনারা টাঙিয়ে রাখবেন, ওই সাদা অংশটা একটু নিচের দিকে থাকবে। তো এটা জেনারেল টিপস বললাম। এই টিপসটা ফলো করে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদম মধুর করে ফেলতে পারবেন, বিরাট অশান্তি থেকে ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। ভগবান চাইলে হয়তো এটাতেও হয়ে যেতে পারে, কারণ সবটাই ঈশ্বরের খেল। আমরা গ্রহ নক্ষত্র নিয়ে যা সব দেখতে পাচ্ছি, তা হচ্ছে আপনার প্রিভিয়াস বার্থের একটা রেজাল্ট। আপনি প্রিভিয়াস বার্থে, আগের জন্মতে আপনি যা কর্ম করেছেন, তার রেজাল্ট স্বরূপ আপনি এই জন্মতে, প্রথম জন্মতেই ছকটা পেয়ে গেছেন, জন্মের দিনেই গ্রহ নক্ষত্র সাজিয়ে ছকটা পেয়ে গেছেন। কিন্তু এবার আপনার কর্ম, এই জন্মের কর্ম এবং ঈশ্বরের আশীর্বাদ, ফলে আপনার জীবনেতে ওই গ্রহগত কানেকশন যা পেয়েছেন, সেটাতে ভালো মন্দ উভয়ই ঘটতে থাকবে। কোনো খারাপগুলো হয়তো কমতে পারে, ভালোগুলো হয়তো বাড়তে পারে। তো এরকম ঘটনা ঘটতে পারে আপনার কর্ম অনুযায়ী। কিন্তু যদি আপনার কর্ম ঠিক না থাকে, সেটা প্রিভিয়াস এবং এই বার্থে, যদি আপনি ভালো কর্ম না করে থাকেন, তাহলে হয়তো আপনার খারাপগুলো বাড়তে পারে। তো এইগুলো আছে।
ঈশ্বরের কাছে সব কিছু, ঈশ্বর চাইলেই গ্রহ নক্ষত্রের কানেকশান সব কিছুই পাল্টে দিতে পারেন, কোনো কিছুই ফল দেখা যাবে না। কারণ এগুলো আমরা বহুবার লক্ষ্য করেছি, দেখেছি যে মানে কারোর হয়তো বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি আছে, ছকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেই অশান্তির প্রকোপ কিচ্ছু পড়েনি, ছকে দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি, ছক ভুল নয়, কারণ তার জন্ম তারিখ সময় তো ভুল নয়, ফলে ছক ভুল নয়। এবং আমাদের কেপিতে একটা আছে বার্থ টাইম রেক্টিফিকেশন, সেটা করেও দেখা গেছে যে ছক কোনোভাবে ভুল নয়, কিন্তু তাদের বাস্তবিক জীবনে তো এরকম প্রবলেম আসেনি। ফলে কি, এটা একটা ঈশ্বরের আশীর্বাদ, অর্থাৎ ঈশ্বর চাইলে অনেক কিছুই হতে পারে, সবটাই যে গ্রহ নক্ষত্রের কানেকশন তাও নয়। তো এইগুলো আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি। এবার আপনারা দেখুন যে আপনাদের মধ্যে যদি সেরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এই উপায়গুলো অবলম্বন করতে পারেন। সাথে যদি সমস্যাটা খুব গভীর হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি টালিগঞ্জতে বসি, একটা জায়গাতেই, কলকাতার টালিগঞ্জে বসি। আপনি আমাদের কাছে এসে যোগাযোগ করতে পারেন, আগে থাকতে বুকিং করিয়ে নেবেন, বা আপনি অনলাইনেও দেখাতে পারেন। আর যদি আপনি এই সম্পর্ক ঠিক করতে চান, বা আপনি ফার্স্ট ম্যারেজ করেছেন, করার পরে তো একটা আপনার মধ্যে এসেছে কি যে আপনি সেখান থেকে কিছু তিতিবিরক্তির প্রভাব পড়েছে আপনার মনের মধ্যে, এবার আপনি কোনোভাবে সেকেন্ড ম্যারেজের জন্য কোনোভাবে রাজি হয়েছেন, তাহলে অবশ্যই আপনি একবার আপনার ছক অবশ্যই দেখে নিন। কারণ আপনি জানবেন যে বিবাহিত জীবনের জায়গাটা কোনো না কোনোভাবে আপনার একটা দাগ ছাপ আছে, সেটাকে ঠিক করতে হবে। তো এই হতো আজকের আমার ভিডিও। একটু জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখুন, আমি সমস্ত কিছু আলোচনা করলাম, মানা না মানা সম্পূর্ণটা আপনার ব্যাপার। আপনি মানলেন তাহলে অবশ্যই ঠিক আছে, যদি আপনি না মানলেন তাহলেও আপনি আপনার জায়গাটায় ঠিক আছেন। আমি আমার শুধু বক্তব্য আপনাদের কাছে প্রকাশ করলাম। অবশ্যই এর পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।